ক্যালেন্ডারে সালটা তখন 1230। উসমানীয় সাম্রাজ্যের উৎপত্তি তখনও হয়নি এবং রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ওসমান বে এর জন্মের এখনও 28 বছর বাকি ছিল। 1221 সালে যখন মঙ্গোলরা খোয়ারাজম শাহ সাম্রাজ্যে আক্রমণ করে, তখন কাই উপজাতি, যারা কিনা সে সময়ে মার্ভের আশেপাশে ছিল, জালালউদ্দিন খোয়ারাজম শাহের সাথে আজারবাইজান অঞ্চলে চলে আসেন এবং সেখান থেকে আহলাতে চলে যান। কাইরা ইসলামিক এই অঞ্চলে ঘুরে বেড়ায় ও নিজেদের জন্য একটি স্থায়ী আবাসস্থলের সন্ধান করতে থাকে। যখন তারা কাইবার ক্যাসেলের কাছাকাছি পৌঁছায়, তখন কাই গোত্রের প্রধান সুলেমান শাহ মারা যান এবং সময়ের সাথে কাইরাও ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কাইদের মধ্যে কিছু দক্ষিণে চলে যায় এবং অন্যরা সিরিয়ায় থেকে যায়। তাদের মধ্যে কেউ কেউ এর্তুগুল গাজী ও সুঙ্গুর তেকিনের নেতৃত্বে প্রায় 340টি তাঁবু নিয়ে আনাতোলিয়ায় ফিরে আসে এবং আদিয়ামানে বসতি স্থাপন করে। সেই সময় উলুগ আলাউদ্দিন কাইকোবাদ আনাতোলিয়ান সেলজুক রাজ্যের প্রধান ছিলেন। যখন এর্তুগুল গাজী এই কথা শুনলেন, তিনি বললেন, আমাদের জন্য সেই স্থানে পৌঁছানো অনিবার্য যেখানে একজন সৈনিককে তার ন্যায্য মূল্য দেয়া হবে। তিনি তার পুত্র শারু বাতুকে সুলতান আলাউদ্দিনের কাছে পাঠালেন। সুলতান আলাউদ্দিন কাইকোবাদ কারাহিসার ও বিলেসিকের মধ্যবর্তী স্থান সগুদ কাইদেরকে বসবাসের জন্য দেন। এর্তুগুল গাজী এবং তার উপজাতি যারা সগুতে বসতি স্থাপন করে, তারা এখন আলাউদ্দিন কাইকোবাদের অধীনস্থ হয়ে ওঠে। সেই বছরগুলোতে নিসিয়ার সম্রাট তৃতীয় আয়ানিস এবং সেলজুক সুলতান আলাউদ্দিন কাইকোবাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। যখন সেলজুক সেনাবাহিনী এঙ্গুরুর নিকট পিছু হটার চেষ্টা করে, তখন এর্তুগুল গাজী এবং তার আলপস সেলজুক সেনাবাহিনীকে সাহায্য করতে এগিয়ে আসে। কারাকাহিসার অবরোধে সেলজুকদের জন্য কাইরা অনেক কাজে আসে, যার কারণে আলাউদ্দিন কাইকোবাদ তাদের প্রশংসা করেন এবং এর্তুগুল গাজীকে প্রধান রেইডারের পদমর্যাদা দেওয়া হয়। এর্তুগুল গাজী তার অভিযান চালিয়ে যাওয়ার এক পর্যায়ে তার ছোট ছেলে ওসমানকে সুলতান আলাউদ্দিন কাইকোবাদের কাছে সাহায্যের জন্য পাঠান। সেই সময় সুলতান আলাউদ্দিন কাইকোবাদ তরিকায় প্রবেশ করেন এবং শেখ এফেন্দির শিষ্য হন। এটি ঘোষণা করার জন্য তিনি একটি ভোজ সভারও আয়োজন করেন, কিন্তু সমাবেশে উপস্থিত মাওলানা জালালউদ্দিন রুমি এই ঘটনাকে অপমান হিসাবে দেখেন, কেননা সুলতান যার শিষ্য হয়েছিলেন তাকে তিনি খুব একটা পছন্দ করতেন না এবং এজন্য তিনি সমাবেশ ত্যাগ করেন। কোনিয়ার প্রাসাদে এলে প্রাসাদের সিঁড়িতে ওসমানের দেখা হয় মাওলানা জালালউদ্দিন রুমির সাথে। ওসমান যখন মাওলানাকে দেখেন, তখন তিনি তার হাত বেঁধে শ্রদ্ধার সাথে একপাশে দাঁড়িয়ে পড়েন। হযরত মাওলানা তার পরিচয় জানতে চাইলে ওসমান বলেন, আমি ওসমান, এর্তুগুল গাজীর পুত্র এবং শেষ শাসকদের একজন। আমি সুলতান আলাউদ্দিনের জন্য একটি নাম এনেছি। তখন হযরত মাওলানা বললেন যে সুলতান এখন ব্যস্ত আছেন এবং তাকে তার সাথে আসতে বললেন। তারা একসাথে হযরত মাওলানার দরবেশদের আস্তানায় যান। উসমান মৌলবী শিখ এবং পোশাক পরিধান করে হযরত মাওলানার পায়ের কাছে এসে বসেন। হযরত মাওলানা বললেন, বৎস, ফাতিহা পাঠ করো। উসমান ফাতিহা সূরাটি পাঠ শুরু করলেন। ইতিমধ্যে হযরত রুমি চোখ বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েন। তিনি চোখ খুলে উসমানের দিকে ফিরে বললেন, আমি সেলজুকদের কাছ থেকে ইসলামী সালতানাত নিয়ে উসমানকে দান করলাম। আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। এই বলে তিনি প্রার্থনা করলেন। এর্তুগুল গাজী, যিনি একজন ব্যতিক্রমী, সাহসী এবং ধার্মিক ব্যক্তি ছিলেন, কারাকাহিসার দুর্গ দখল করেন এবং সেলজুক রাজ্যের শেষ গভর্নর হিসেবে বিলেসিকের টেকফুরের উপর কর আরোপ করেন। 1281 সালে কাই গোত্রের সিংহাসন প্রতিষ্ঠা করার পর এর্তুগুল বে মারা যান। সে সময় তারা ওসমান গাজীকে সগুতে তার বাবার স্থানের যোগ্য বলে মনে করেন। ওসমান গাজী তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি ক্ষুদ্র সেলজুক অধ্যুষিত রাজ্য পেয়েছিলেন, যা তখনও খুব একটা সমৃদ্ধ ছিল না এবং শত্রুদের দ্বারা বেষ্টিত ছিল। ওসমান গাজী ছিলেন ব্যতিক্রমী এবং সাহসী। তার কর্ম এবং উদ্যোগের এক বিশাল শক্তি ছিল। তিনি জানতেন কিভাবে যথাসময়ে এবং যথাস্থানে কাজ করতে হয়। তিনি অত্যন্ত ঠান্ডা মাথার, দৃঢ় এবং ধৈর্যশীল ছিলেন। তিনি তার ধর্ম এবং মহৎ লক্ষ্যের প্রতি ছিলেন নিবেদিত প্রাণ। ইলাহি কেলিমাতুল্লাহর উদ্দেশ্যে তার ছিল সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। সত্যের পথে তার কাজের মাঝে বাধা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি বা বস্তুকে ত্যাগ করার মানসিকতা তার ছিল। তিনি তার সকল কাজ নিখুঁতভাবে পরিকল্পনা করতেন এবং কোনো কিছুই তার ভাগ্যের উপর ছেড়ে দিতেন না।
ওসমান বে কাই গোত্রের প্রধান হওয়ার মুহূর্ত থেকেই তিনি তার প্রতিবেশী গ্রিক টেকফুরদের সাথে যুদ্ধ করে হলেও তার অঞ্চল সম্প্রসারণ করতে আগ্রহী ছিলেন। চতুর্থ ক্রুসেডের ফলে নিসিয়ায় স্থানান্তরিত পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে ফিরে আসে এবং সীমান্তের প্রশাসন শিথিল হয়ে যায়। তবুও ওসমান বে তার মনের বাসনা প্রশমিত রাখেন এবং গ্রিক ও আশেপাশের নতুন শহর ও কেফকের কমান্ডারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। কিন্তু ইনেগোলের টেকফুর নিকোলা বুঝতে পারেন যে ওসমান গাজী আড়ালে আড়ালে শক্তিশালী হয়ে উঠছেন এবং শীঘ্রই তিনি সর্বত্র জয় করে শাসন করবেন, এমনকি তার নিজের এলাকাতেও। এটি প্রতিরোধ করার জন্য অটোমান রাজত্বের ক্ষমতা ভেঙে ফেলার জন্য তিনি প্রায়শই ওসমান বের অনুগত তুর্কি উপজাতিদের বিরুদ্ধে ধর্ষণ চালিয়ে যেতেন। ক্রমাগত এরকম আচরণে হতাশ হয়ে ওসমান বে ইনেগোলের টেকফুরের বিরুদ্ধে আক্রমণ করেন, ইনেগোল জয় করার পরিকল্পনা করেন। তিনি তার বাবা এর্তুগুল গাজীর বন্ধু আকাকোকা, তুর্গুটাল্প, কোনরাল্প এবং আব্দুর রহমান গাজীর সাথে পরামর্শ করার পর এই ব্যবস্থা নেন। আর্মেনিয়ান পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় তিনি ইনেগোলের তাকফুরের নেতৃত্বে গ্রিক সৈন্যদের একটি অতর্কিত আক্রমণের শিকার হন। সৃষ্টি হয় এক ভয়াবহ তলোয়ার যুদ্ধ। এত বেশি সংখ্যক শত্রু সৈন্যবাহিনীর মোকাবেলা করতে ইসলামিক মুজাহিদিনদের ভালোই বেগ পেতে হয়। অন্যতম পরিচিত এক মুজাহিদিন মিস্টার হজ্জা এই যুদ্ধে শহীদের মর্যাদা লাভ করেন। অবশেষে ওসমান বে এবং তার অশ্বারোহী বাহিনী এক তীব্র আক্রমণ করে শত্রু বাহিনীর নাগাল থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে আসতে সক্ষম হয়। এই যুদ্ধে কেউই বিজয়ী হয় না। ওসমান গাজী দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সৌগুতে পৌঁছালেন। তিনি তাঁবুতে ঢুকে তাঁবু বন্ধ করে দিলেন। হে আমার আল্লাহ, ইসলামকে শক্তি দিন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে কাঁদতে লাগলেন। এক পর্যায়ে তার ঘুম এসে পড়লে তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি স্বপ্নে দেখেন শেখ এদেব আলীর নিকট থেকে একটি অর্ধচন্দ্রাকৃতির চাঁদ উদীয়মান হতে, যার একটা অংশ তার হৃদয়ে প্রবেশ করে। তিনি আরও দেখলেন তার শরীর থেকে একটি গাছ উৎপত্তি লাভ করে, যার ছায়া সমগ্র পৃথিবীকে ঢেকে ফেলে। ঘুম থেকে উঠে তিনি তৎক্ষণাৎ শেখের কাছে যান এবং তার স্বপ্ন সম্পর্কে বলেন। শেখ এদেব আলী বলেন, ওসমান, তোমার এবং তোমার বংশধরদের জন্য সালতানাত আশীর্বাদপূর্ণ হোক এবং আমার মেয়ে মাল হাতুন তোমার স্ত্রী হোক। পরবর্তীতে তিনি ওসমান গাজীকে তার মেয়ের সাথে বিয়ে দেন। যখন ওসমান গাজী এই কথা শুনেন, তখন তার অতি বিশ্বাসের তরবারিটি তিনি শক্ত করে বুকে বেঁধে ফেলেন। তার সাহস, দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস পুনরায় ফিরে আসে। এই সুসংবাদের পর ওসমান গাজী কুলা কাহিসার দখলের জন্য একটি অভিযানের পরিকল্পনা করেন। ইনেগোল বিজয়ের পথে প্রথম বাধাই ছিল কুলা কাহিসার। ওসমান গাজীকে যেটা যে কোনো মূল্যে অতিক্রম করতেই হতো। কুলাকা হিসার ছিল ইনেগোল থেকে 5 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি দুর্গ, যা শহরটিকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল। যদি সেই দুর্গটি দখল করা হয়, তাহলে ইনেগোল শহরকে আক্রমণ থেকে রক্ষা করার মতো আর কিছুই অবশিষ্টই থাকবে না। রাত নামতেই গ্রিকদের ছদ্মবেশে একদল আলপয় দুর্গের ভেতর অতি সতর্কতার সাথে প্রবেশ করে। রক্ষীদের হটিয়ে দুর্গের দরজা খুলে দেয়। এই সময় ওসমান গাজীর ওত পেতে থাকা 450 জন মুজাহিদিন দ্রুত ফটক দিয়ে প্রবেশ করে এবং গ্রিকদের হত্যা করে। তারা দুর্গটি দখল করে আগুন ধরিয়ে দেয় এবং দুর্গের দেয়াল ভেঙে দেয়। ফলে ইনেগোল শহর কুলাকা হিসারে তার প্রতিরক্ষা ঘাঁটি হারিয়ে ফেলে এবং শহরটি হয়ে পড়ে অরক্ষিত। এটি ছিল ওসমান গাজীর প্রথম বিজয়। ওসমান গাজীর কুলাকা হিসার ধ্বংসের পর ইনেগোলের টেকফুর কারাকা হিসার টেকফুরকে একটি বার্তা পাঠিয়ে বললেন, এখন কেন থামবেন? তারা আপনাকে এবং আপনার বংশধরদের দাস বানিয়ে নেবে। তারা কোনো সাধারণ সুফি তুর্কমেন নয় এবং আমাদের তাদের সাথে সেই অনুযায়ী আচরণ করা উচিত ছিল। যদি আমরা এখনই তাদের এই প্রদেশ থেকে অপসারণ না করি, তাহলে পরে অনুশোচনা করে কোনো লাভ হবে না। এই চিঠির পর ইনেগোলের টেকফুর এবং কারাকা হিসারের টেকফুর ওসমান গাজীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। তারা উভয়ই সৌগুত এবং ডোমানিকে ওসমান গাজী এবং মুজাহিদিনদের বিরুদ্ধে তাদের সেনাবাহিনী প্রেরণ করেন, যাদের উদ্দেশ্যই ছিল ইতিহাসের পাতা থেকে অটোম্যানদের অস্তিত্ব মুছে ফেলা। ওসমান গাজী যখন জানতে পারলেন ইনেগোল এবং কারাকা হিসারের তাকফুরদের বাহিনী তাদের উদ্দেশ্যে আসছে,
তখন তিনি সাথে সাথেই তাদের মোকাবেলার জন্য ডোমানিকের উদ্দেশ্যে রওনা দেন। ইকিটচে পৌঁছানোর পর তারা পূর্ব রোমান সেনাবাহিনীর উপর অতর্কিতে আক্রমণ চালাতে অপেক্ষা করতে শুরু করে। একটা দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে গ্রিক আর্মির আবির্ভাব ঘটে, যারা ধুলোর মেঘ সমেত এগিয়ে আসতে থাকে তাদের দিকে। মুজাহিদিনরা ওসমান বের অর্ডারের জন্য অপেক্ষা করতে থাকে। গ্রিক বাহিনী যখন চিহ্নিত সেই স্থানে পৌঁছে যায় তখনই উসমান বে আক্রমণের নির্দেশ দেন। মুজাহিদিনরা গ্রিক আর্মির উপর একত্রে আক্রমণ করায় তারা এক প্রকার আবদ্ধ হয়ে পড়ে। যদিও গ্রিকরা অপ্রস্তুত ছিল, তবুও তাদের সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা মুজাহিদিনদের শক্তভাবে প্রতিরোধ করার চেষ্টা করতে থাকে।